টিএনইউ সাপ্তাহিক আয়োজন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক। মূলত ব্যবসা বাণিজ্য এবং অর্থনীতির নানা দিক নিয়ে আমরা এই অনুষ্ঠানে আলোচনা করে থাকি। আপনাদের সাথে আছি আমি গোলাম কাদির রবু। আজ আমরা এমন একজনের সঙ্গে মুখোমুখি হয়েছি বা যিনি আমাদের স্টুডিওতে এসেছেন। তিনি হচ্ছেন বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় ব্যবসায়িক গ্রুপ অনলাইন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জনাব খান মোহাম্মদ আখতারুজ্জামান। জনাব আখতারুজ্জামান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের বিস্টকে আসার জন্য। থ্যাংক ইউ। জি, আমরা একটু শুরুতেই আপনার সঙ্গে একটু আলোচনা করতে চাই। এই যে আমরা যদি মিরপুর ডিওএইচ রোডে যাই, তাহলে আমরা রাস্তার পাশে দেখব যে সুরম্য কিছু অট্টালিকা হচ্ছে এবং ফ্ল্যাট, এবং সেগুলোতে লেখা অনলাইন গ্রুপ। তো আমরা একটু জানতে চাই এই সম্পর্কে, আপনার এই বিজনেস সম্পর্কে। এটিএন নিউজ এর দর্শকদেরকে ধন্যবাদ এবং আপনাকেও ধন্যবাদ আমাকে স্টুডিওতে ডাকার জন্য। আপনার ইসিবি চত্বর থেকে মিরপুর ডিএসএস যে রোডটা, এটা হচ্ছে 150 ফিট রাস্তা, যেটা ঢাকা সিটির ভিতরে একটাই মাত্র রাস্তা, যেটা 6 লেনের। এবং এই রাস্তার জন্য এলাকাটা আসলে উন্নয়ন বলতে কি বলে, যেটা আছে গুলশান বনানীর সাথে এখন তুলনা চলছে। আপনি যদি গুলশান বনানীতে যে পরিমাণ আপনি দেখতে পাচ্ছেন যে বিল্ডিং উঠছে, আমাদেরও এখানে একই পর্যায়ে, শুধু আমি না, আরও বেশ সুনামধন্য কিছু কোম্পানি ওইখানে কাজ করতেছে। সেক্ষেত্রে এখানে বিটিআই আছে, আপনার আনোয়ার ল্যান্ডমার্ক আছে, আপনার আরও বেশ কিছু কোম্পানি এখানে কাজ করছে। আমি মূলত আমার যে প্রজেক্টগুলো আপনি দেখতে পাচ্ছেন, সেটা হলো আসলে মানুষ রেশিওতে করে, ডেভেলপাররা রেশিওতে করে। আমি রেশিওতে না, আমি আমার নিজস্ব জমিতেই আমি এই বিল্ডিংগুলো নির্মাণ করছি। এবং এখানে এখন এই রাস্তাটাকে গভর্নমেন্ট বাণিজ্যিক হিসেবে ঘোষণা করেছে, যার কারণে আমাদের বাণিজ্যিক এর পাশাপাশি আমরা আবাসিকও করছি। আলহামদুলিল্লাহ, এখানে আপনার আমাদের অলমোস্ট প্রায় 8 থেকে 10টা মেগা প্রজেক্ট চলছে। জি, একটি বিষয় জানতে চাই, যেটি হচ্ছে যে আমরা বাংলাদেশের যদি বাস্তবতা দেখি, বেশিরভাগ রিয়েল এস্টেট কোম্পানি সময় মতো ফ্ল্যাট বুঝে দেয় না এবং গ্রাহকদের সাথে প্রতারণা করার নানা অভিযোগ রয়েছে। এবং সেই সঙ্গে আরও যদি আমরা দেখি যে বাংলাদেশে এখন অনেকগুলো রিয়েল এস্টেট কোম্পানি কিন্তু ব্যবসা করছে। তো এখন এই বাস্তবতা প্লাস অনেকগুলো কোম্পানির ভিড়ে মানুষ আসলে কেন অনলাইন গ্রুপকে বেছে নেবে, কেন আপনার কোম্পানির ফ্ল্যাট কিনবে মানুষ? এটার একটা অন্যতম একটা কারণ হচ্ছে যে আসলে আমাদের এই ব্যবসা ভিড়ে অনেকগুলো কোম্পানি মানুষ করেছে যাদের অভিজ্ঞতা নাই, এবং যারা অন্যর জমি রেশিওতে নিয়ে আপনার করেছে। দেখা যে জায়গাটা আপনার 50-50 রেশিও সাইনিং মানি দিয়ে সে কস্টিং করে সে দেখাচ্ছে পোষাইতে পারছে না, তখন সে গ্রাহকের কাছে বিক্রি করে হলো আপনার 6,000 টাকা স্কোয়ার ফিট, কিন্তু সে কস্টিং হয়ে যায় তার 7,000 টাকা স্কোয়ার ফিট। সেই ক্ষেত্রে সে গ্রাহকের সাথে প্রতারণা করবেই। কিন্তু আমার যে ব্যতিক্রম, সেটা হচ্ছে আমার নিজস্ব জমি। আমার মানুষ কেন আমার এত চাহিদা আমার নিজস্ব জমি, আমার কস্টিংটা একটু কম পড়ে, আর আমার এখানে মানুষের একটা আস্থা আছে যে সে তো নিজেই জমির মালিক, নিজেই ডেভেলপার। সাইনিং মানিটা দিতে হচ্ছে, আমার সাইনিং মানি দিতে হচ্ছে না, আমার রেশিও নিয়ে কোনো চিন্তা নাই, এবং মানুষের একটা আস্থা যে সে নিজেই ডেভেলপার, নিজেই জমির মালিক। এই ক্ষেত্রে অনলাইন প্রপার্টিজের একটা সুনাম ছড়িয়ে পড়েছে এবং আমাদের চাহিদা অনেক বেশি। আমাদের কিন্তু রেডি কোনো প্রোডাক্ট এখন না, আমাদের যা চলতে সব অনগোয়িং, মানে আন্ডার কনস্ট্রাকশন। আরেকটা বিষয় একটু জানতে চাই, এই যে এখন তো করোনার পরে যে বৈশ্বিক সংকট, অর্থনৈতিক এখন নানা চাপের মধ্যে আছে, জিনিসপত্রের দামও বেড়েছে। তো এই মুহূর্তে আসলে মানুষ কতটা ফ্ল্যাট কিংবা জমি এসব কেনার ব্যাপারে মানুষের আগ্রহ কতটা বেড়েছে, কিংবা এই ব্যবসার উপর কোনো চাপ পড়েছে কিনা? হ্যাঁ, অবশ্যই চাপ পড়েছে। যেহেতু আপনার করোনার পরে আপনার আবার রাশিয়া ইউক্রেনের যুদ্ধের কারণে আপনার র ম্যাটেরিয়ালসের দাম অনেক বৃদ্ধি পেয়েছে, যার কারণে আপনার রড, সিমেন্ট, মানে আমাদের এই খাতে যতগুলো লিঙ্কেজ খাত আছে সবগুলোতে আপনার দাম বেড়ে গেছে। যার কারণে আমাদের কনস্ট্রাকশন কস্ট আপনার অলমোস্ট 40% বেড়ে গেছে। সেক্ষেত্রে আসলে এইটা যেমন কোম্পানির সাফারার, তেমনি কিন্তু গ্রাহকরাও সাফারার। কারণ আপনার একটা বাজেট ছিল যে আপনি 1 কোটি টাকা দিয়ে ফ্ল্যাট কিনবেন, সেটা এখন হয়ে যাচ্ছে 1.5 কোটি টাকা। সেক্ষেত্রে এই ব্যবসার উপর অবশ্যই আপনার একটা প্রভাব পড়েছে, যার কারণে আপনার এখন একটু ধীর গতি চলছে। তাহলে আপনারা সমন্বয় করছেন কিভাবে? যেমন আমি ধরেন আমার অলমোস্ট যে প্রজেক্টগুলো চলছে, সেই প্রজেক্টগুলোর 70% কাজ আমাদের হয়ে গেছে। তো এই 70% কাজ যে হয়ে গেছে আমার কোম্পানির ক্ষেত্রে বলছি,
সেক্ষেত্রে কিন্তু আমার আগের খরচটা আমার সমন্বয় হয়েছে, এবং এখন আমার যেটা পড়ছে সেইটার ক্ষেত্রে আমি কিন্তু অ্যাপার্টমেন্ট বলেন, তারপরে আপনার কমার্শিয়াল স্পেস বলেন, সেটা কিন্তু আমার এতটা দাম বাড়ে নাই। আমি এই জন্য কিন্তু আমার কোম্পানির প্রতি মানুষের আস্থা, যে একটা কোম্পানি দিচ্ছে 12,000 টাকা আর উনি কীভাবে 9,000 টাকায় দিচ্ছে, কারণ হচ্ছে আমারগুলো আগে কনস্ট্রাকশনগুলো করা আছে, এই কারণে আমি দিতে পারছি। কিছুদিন আগেও তো আমরা শুনেছি যে আপনারা যারা উদ্যোক্তা আছেন আপনাদের একটা দুশ্চিন্তা তৈরি করে দিয়েছিল যে এই বাস্তবতার মধ্যে, সেটি হচ্ছে ড্যাব। তো এখন সেটি আসলে কতদূর সমাধান হলো? ড্যাব আসলে আমি সবসময় বলি যে মরার উপর খড়ার খায় আর কি। আপনার ড্যাব, আপনার ঢাকা সিটিতে ড্যাব একটা ভালো দিক আছে, আবার এটা খারাপ দিক। যেমন আপনার হাইট রেস্ট্রিক্ট করে দেওয়া হয়েছে এলাকা ভিত্তিক। সেক্ষেত্রে ধরেন আমার ক্যান্টনমেন্ট এরিয়াতে আগে আমরা ফার পাতাম হচ্ছে 6.5, কিন্তু এখন আমরা ফার পাবো হচ্ছে 4.5। সেক্ষেত্রে আমার কিন্তু আপনার জায়গার এরিয়া কমে যাবে, এবং যারা ছোট ছোট ডেভেলপার কোম্পানি, যারা জমির মালিক ধরেন 3 কাঠা 5 কাঠা, তারা হাইরাস কম পাবে। এবং এখন ঢাকা শহরে সবচেয়ে যেটা বেশি পরিচালিত হয় সেটা হচ্ছে আপনার একটা গ্রুপ ভিত্তিক জমি কেনে। ধরেন আপনার 10 কাঠা জায়গায় 20 জন কিনছে, কিন্তু তারা এখন ওই 20টা অ্যাপার্টমেন্ট করার জন্য কিনছে, কিন্তু এখন তারা 20টা অ্যাপার্টমেন্ট পারমিশন পাবে না। তো সেই ক্ষেত্রে এটা সরকারও এখন বিবেচনাধীন করছে। এটা মনে হয়, আমার মনে হয় এটা অবশ্যই আবার রিসলিউশন করে এটা সমন্বয় করা হবে, আশাবাদী আমরা। জি জি জি, আমরাও আশাবাদী যে এ ব্যাপারে শীঘ্রই হয়তো সমাধান হবে। তো আরেকটি বিষয় জানতে চাই, এই যে এই বাস্তবতার মধ্যে এখন কি অনলাইন গ্রুপ শুধুমাত্র এই রিয়েল এস্টেট ব্যবসার দিকেই থাকবে, নাকি আরও নতুন নতুন ব্যবসার দিকে আপনারা দৃষ্টি দিচ্ছেন কিংবা ব্যবসা সম্প্রসারণ করছেন? বিশেষ করে ইসিবি চত্বরে তো আপনাদের একটা মেগা ফুডকোর্টের একটা আমরা দেখি, বিজ্ঞাপন দেখি। বা হ্যাঁ, আপনার যেহেতু আমি ইসিবি চত্বর কেন্দ্রিক আমার বিজনেসটা, আপনার রিয়েল এস্টেটটা, তো আমি একদিন আপনার ইসিবি চত্বর থেকে মিরপুর ডিএসএস আমার প্রায় যাওয়া হয়। তো আমি সাধারণত শুক্রবারের দিন বাসা থেকে বের হই না। তো আমি একদিন শুক্রবারে আপনার ইসিবি চত্বর থেকে আপনার আমি মিরপুর ডিএসএস এর দিকে যাচ্ছি। তো ইসিবি চত্বরে আমি দেখি যে প্রায় 4 থেকে 5,000 লোকের সমাগম। হ্যাঁ, মানুষগুলো দাঁড়ায় আছে রাস্তার পাশে, এবং আমি কিছুক্ষণ আমি গাড়িটা থামালাম যে দেখি এটা কি, ঘটনাটা কি, এত লোক কেন, আমার কৌতূহল জাগলো। পরে দেখি যে না, মানুষ দাঁড়িয়ে আছে, সবাই খাবার খাচ্ছে। আচ্ছা, হ্যাঁ, তো ওখানে একটা মার্কেট আছে, যেটার আপনার প্রায় 40 থেকে 45টা ফুডের দোকান আছে, বাট দোকানগুলো হচ্ছে আপনার 20 স্কোয়ার ফিট, 30 স্কোয়ার ফিট, কিন্তু মানুষের বসার জায়গা নাই। তো আমি বললাম যে এলাকা যেহেতু ডেভেলপমেন্টে আমারও ভূমিকা আছে, আমি এখানে অনেকগুলো বিল্ডিং করছি, এবং এই এলাকা এখন প্রচুর এক্সপান্ড হয়েছে, আপনার অনেকগুলো বিল্ডিং, মানুষের ঘনবসতি হয়ে গেছে, ব্যাপক পরিবর্তন হয়ে গেছে, এবং ভালো ভালো লোকের এখানে আপনার মধ্যবিত্ত উচ্চবিত্ত লোকের বসবাস। কিন্তু তাদের আসলে আপনার এই শুক্র শনিবারে বন্ধের দিনে কোথাও যাওয়ার জায়গা নাই। তখন আমি চিন্তা করলাম যে ইসিবি চত্বরে যে আমার 6 বিঘা জায়গাটা আছে, এইখানে আমি যদি একটা ফুড পার করি, তাহলে মানুষের মনে হয় বসার একটু বিনোদনের, বাচ্চা কাচ্চা নিয়ে এসে মানুষটির সময় কাটাতে পারবে। সেক্ষেত্রে আমি পরবর্তীতে পরের দিনই শনিবারের দিন আমি অফিসে যেয়ে আপনার আমার ইঞ্জিনিয়ার টিম, আমার আর্কিটেক্ট টিম, এদের সাথে আমি বসলাম যে আমি এখানে একটা ফুড কোর্ট করতে চাই। তখন তারা আমাকে, আমার যে চিফ আর্কিটেক্ট মিস্টার শওকত রাব্বি, সে আমাকে বললো যে স্যার এটা আমাদের করতে 18 মাস সময় লাগবে। এবং আমার যে চিফ ইঞ্জিনিয়ার আব্দুর রহমান, উনি একই কথা বললো যে স্যার 18 মাসের নিচে আমরা এই ফুড পার্কটা নির্মাণ করতে পারবো না। তখন আমি তাদেরকে বললাম যে আসলে ইমার্জেন্সি বলে একটা জিনিস আছে, আমি ইমার্জেন্সির ব্যক্তিত্ব করতে, এবং এটা আমি 3 মাসের মধ্যে করতে চাই। তখন ওদের মুখটু কালো হয়ে গেল যে আসলে 3 মাসে, 18 মাসের জায়গায় 3 মাসে কিভাবে সম্ভব। তখন আমি বলছি যে এটা করা সম্ভব, তোমাদের করতে হবে রাত দিন 24 ঘন্টা। এবং তারা সেই চ্যালেঞ্জ নিয়েছে, এবং আপনি আশ্চর্য হবেন যে 3.5 মাসে একটা ঢাকা সিটির ভিতরে, এবং এত বড় একটা মেগা ফুড পার্ক, যেটা অত্যাধুনিক ডিজাইন করে করা হয়েছে। ইনশাল্লাহ এটা আমরা হয়তো এই মাসেই উদ্বোধন করব, এবং সেটা আমরা ওই এলাকার জনগণের জন্য আমি মনে করি একটা বিনোদন কেন্দ্র হয়েছে, এবং আন্তর্জাতিক মানের যে আপনার খাবারের মানসম্মত সবগুলো দোকানই এখানে আমরা
বরাদ্দ দিতে পেরেছি, এবং এখানে বাচ্চাদের খেলার জায়গা আছে, জি। এবং যারা সিনিয়র যারা আছে তাদেরও বসার জায়গা, এবং যে কোনো সামাজিক অনুষ্ঠানও এখানে করতে পারবে। জনাব আখতারুজ্জামান, আমরা এই ব্যাপারে আপনার আরো কথা শুনবো, তবে তার আগে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। দর্শক, আপনারা দেখছেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বি-স্টক। এবার নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আমরা আবারও ফিরে এলাম পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বি-স্টক অনুষ্ঠানে। আমরা কথা বলছি অনলাইন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক খান মোহাম্মদ আখতারুজ্জামানের সঙ্গে। জনাব আখতারুজ্জামান, আমরা যে বিষয়টা আলোচনা করছিলাম যে আপনি রিয়েল এস্টেট ব্যবসা থেকে আপনার শুরু করে আপনি এখন চলে এসেছেন যে একটা ফুড কোর্ট, এবং রাজধানীতে সবচেয়ে মেগা ফুড কোর্ট আপনি তৈরি করছেন। তো এখানে আর কি কি থাকবে সুযোগ সুবিধা? সুযোগ সুবিধা আপনার এখানে প্রায় 40টা আপনার ফুডের দোকান আছে। আপনার বিভিন্ন মানুষের এক একজনের রুচি তো এক এক রকম, সে বিভিন্ন যে খাবার চয়েস করে সেই খাবারই খেতে পারবে। পাশাপাশি এখানে বাচ্চাদের ইনডোর গেমস, আউটডোর গেমস এখানে দেওয়া হয়েছে, যে বাচ্চারা সাথে করে আসলে বাচ্চারা যাতে একটু বিনোদন করতে পারে। তারপরে আপনার যারা আপনার ধরেন আপনি আপনার বাচ্চাকে নিয়ে যাবেন, যাতে আপনি একটু স্বাচ্ছন্দ্যভাবে বসে থাকতে পারেন, সেই ব্যবস্থা আমরা করেছি। এবং এখানে সবুজের সমাহার করা হয়েছে, যে একটা সবুজ বনায়ন সৃষ্টি করা হয়েছে। পাশাপাশি আপনার মানুষের যেগুলো কিছু মৌলিক চাহিদা আছে, এখানে আপনার পানির ফোয়ারা দেওয়া হয়েছে, আপনার ফিশিংয়ের একটা ব্যবস্থা আছে এখানে। তারপরে আপনার আমরা গ্রামীণ একটা কালচার এখানে নিয়ে এসেছি। তারপরে পুরনো দিনের কিছু আমরা যে সমস্ত যানবাহনগুলোতে চলেছি সেগুলো আমরা এখানে শোপিস হিসেবে সাজিয়েছি। এবং এখানে আপনার শুধু যে আপনি খাবার খাবেন, তারপর আপনি একটু বাজারঘাট যদি করতে চান, সেখানে এখানে একটা মিনা বাজার হয়েছে, অনেক বড় ধরনের শপ, এবং এখানে স্যামসাং বড় ধরনের শোরুম করেছে। আপনি যদি তারপর আপনার ধরেন মেডিসিনের দরকার হয়, সেক্ষেত্রে আপনার এখানে লাস ফার্মা গিয়েছে। আরেকটা বিষয় হচ্ছে যে এখানে দেখা যাচ্ছে আপনি ঢুকলেন বিকালে, আপনার নামাজের রক্ত 2 বার হয়ে গেছে, সেখানে আমরা নামাজের জায়গা করে দিয়েছি। আপনার পর্যাপ্ত টয়লেট দিয়েছি। আপনার সবচেয়ে বড় যে মানুষ একটা ফুড কোর্ট করলে আপনার গাড়ি পার্কিং থাকে না, আমরা এখানে প্রায় 100 গাড়ি পার্কিং এর ব্যবস্থা করেছি। মানুষের চিন্তা যা যা প্রয়োজন আমরা এই ফুড পার্কে সবকিছুই দিয়েছি। আলহামদুলিল্লাহ, আপনার এখানে মানুষ ঢুকলে আর বেরোতে মন চাবে না, এরকম ভাবে আমরা সাজিয়েছি। ইদানিং কিন্তু আমরা বাংলাদেশে দেখছি এই ফুড কোর্ট কালচারটা, তো এক্ষেত্রে আসলে বাংলাদেশের সম্ভাবনা কেমন? সম্ভাবনা আছে মানুষের, আসলে ফুড কোর্টটা এখন চাহিদা বেশি হয়েছে মানুষের, যে আমরা একটা যান্ত্রিকের মধ্যে থাকি, আমরা কাজকর্ম থাকার পরে আমরা যাচ্ছে শুক্রবার শনিবার আমাদের সময় কাটাইতে পারি না। সেক্ষেত্রে একটা বিনোদন কেন্দ্র মানুষ চায়, যেহেতু ঢাকা ঘনবসতিপূর্ণ, মানুষ জায়গা পাইলে বিল্ডিং করে ফেলে, কিন্তু মানুষের বিনোদন কেন্দ্র দেয় না। সেই চিন্তা করেই আসলে ফুড কোর্টগুলো বেশি হচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে মানুষ বাসায় যে রান্না করে, যে আমি 6 দিন রান্না করব, 1 দিন বাইরে খাবো, সেক্ষেত্রে মানুষ কিন্তু এখন এই বাইরে খাওয়ার একটা প্রবণতা মানুষের বেড়েছে। আরেকটা মানুষ হচ্ছে যে কোভিডের থেকে একটা শিক্ষা নিচ্ছে, যে আপনার আমি একটু উন্নত মানের খাবার কিংবা হাইজেনিক খাবারগুলো খেতে চাই। এখন কিন্তু আপনার যে ফুটপাত লেভেলের যে দোকানপাটগুলো, এখন মানুষের ভিতরে একটা রুচিটা কিন্তু ওইভাবে নাই। মানুষের একটা চাহিদা বা ক্ষমতা আমার মনে হয় এটা বেড়েছে, সেক্ষেত্রে ফুড কোর্টগুলো হচ্ছে এবং এগুলো চলছে। তবে ভালো মানের ফুড কোর্ট যারাই করছে তাদের ফুড কোর্টগুলো অনায়াসে ভালোভাবে চলছে। এক্ষেত্রে চ্যালেঞ্জটা কি থাকবে? নজর দিতে হবে কোন দিকগুলোতে? নজর দিতে হবে যে একটা ফুড কোর্ট করলে তার খাবারের মানটা বজায় রাখতে হবে। আরেকটা হচ্ছে যে কেউ যদি যায় তাদের একটা বসার স্থান, তারপরে বাচ্চাদের নিরাপত্তাটা, তাদের নিরাপত্তা এবং পর্যাপ্ত খোলা জায়গা থাকতে হবে। সেইভাবে দিয়ে এইগুলো চিন্তা করলে ফুড কোর্টগুলো অবশ্যই ভালো চলবে। জি, আমরা অনলাইন গ্রুপের তো আরও কিছু বিজনেস আমরা খেয়াল করি, বিশেষ করে আপনারা এই যে খাবার বিনোদনের পাশাপাশি আবার যে শিক্ষার দিকেও আপনাদের একটা ঝোঁক আমরা লক্ষ্য করছি, এবং বিভিন্ন জায়গায় আপনাদের স্কুলও আমরা দেখছি। তো সে সম্পর্কে একটু যদি বলতেন, যে এই আমরা সাধারণত কি দেখি, উদ্যোক্তারা এরকম গতানুগতিক ব্যবসার বাইরে কিন্তু এই টাইপের বিজনেসগুলোতে খুব বেশি আসে না, যদিও শিক্ষাটাকে আসলে বিজনেস হিসেবে বলা ঠিক হবে না। তারপরেও এই যে উদ্যোগ, সেটি আসলে হ্যাঁ, আপনি ভালো বলছেন। আমরা যে এভারেজ ইন্টারন্যাশনাল স্কুল, এটি বাংলাদেশের ভিতরে অন্যতম একটি স্কুল।
যেটা প্রথম আমরা বাংলাদেশে এই স্কুলটা আমরা প্রতিষ্ঠা করেছি, এবং আমি মনে করি এটা এশিয়ার মধ্যে প্রথম, জি। যেটা ইংলিশ মিডিয়াম স্কুলে আপনার হিফজুল কোরআন পড়ানো হয়। আচ্ছা। তা বাচ্চাদের আমরা মনে করি একটা বাচ্চা ইংলিশ মিডিয়ামে পড়ে সে সবাই বলে যে ইংলিশ মিডিয়াম স্কুল মানে মডার্ন, হ্যাঁ, সে হাফ প্যান্ট পরে হাফ গেঞ্জি গাইতে থাকে, তার কথার আচরণ ভঙ্গি অন্যরকম হয়। তা ইংলিশ মিডিয়াম আসলে তো ইংলিশটা হচ্ছে ইন্টারন্যাশনাল ভাষা, সব জায়গায় এটা চলে। তা আমরা মনে করলাম যে মানুষের এই ইংলিশের পাশাপাশি যদি আমরা কোরআনটা শিক্ষা দিই, অবশ্যই তার এই ইংলিশ মিডিয়াম নিয়ে কোনো কথা উঠবে না। আলহামদুলিল্লাহ আমরা 2015 সালে এই এভারেজ ইন্টারন্যাশনাল স্কুলটা প্রতিষ্ঠা করি আমি। আমরা এখানে 3 জন উদ্যোক্তা আছি। এখন আমাদের স্কুলে অলমোস্ট 3000 স্টুডেন্ট, এবং আপনি আশ্চর্য হবেন যে আপনার 3000 বাচ্চার ভিতরে 1500 বাচ্চা হিফজুল কোরআন নিয়ে পড়ছে। এবং আপনার এ লেভেল ও লেভেলে আমরা বাংলাদেশের এই ব্রিটিশ ক্যামব্রিজের আন্ডারে, ব্রিটিশ কাউন্সিলের আন্ডারে আমরা হাইয়েস্ট, আমাদের বাচ্চারা হাইয়েস্ট এসবার হয়েছে, এবং তারা বিশ্বের বিভিন্ন ইউনিভার্সিটিতে স্কলারশিপ নিয়ে তারা লেখাপড়া করছে। এবং আশ্চর্য ব্যাপার যে আমরা এই আমাদের স্কুলগুলোতে আমরা কোনো আসন খালি নাই, আমরা সিট দিতে পারছি না। আপনি মনে করেন যে আমার আসন সংখ্যা 120, চাহিদা হয়েছে 600। তা এটা আমরা এই চাহিদার ভিত্তিতে আমরা আসলে চেষ্টা করছি আসন সংখ্যা বাড়ানোর জন্য। এটা ঢাকা শহরের কোন কোন জায়গাগুলো? আমরা লালমাটিয়াতে আমাদের মেইন ক্যাম্পাস, আমরা উত্তরাতে করেছি ক্যাম্পাস, এবং মিরপুরেতে আমরা ক্যাম্পাস করেছি। আলহামদুলিল্লাহ। ভবিষ্যৎ পরিকল্পনা কি এই স্কুলটা নিয়ে? ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে আমরা প্রায় 10 বিঘা জায়গার উপরে আপনার একটা স্কুল করতে চাচ্ছি, আমাদের মেন ক্যাম্পাসটা। কারণ আমরা স্কুলে আসলে যে বাচ্চাগুলো পড়াই তাদের আসলে আমরা বিনোদনটা দিতে পারছি না। আমাদের বিনোদন দিতে হলে আমাদের মাঠ ভাড়া করতে হচ্ছে। সেক্ষেত্রে বাচ্চাদের যেটা শারীরিক প্রয়োজন অ্যাক্টিভিটি, সেগুলো কিন্তু আমরা দিতে পারছি না, যার কারণে আমরা এই নিজস্ব ল্যান্ড পারচেস করেছি অলরেডি। আমরা হয়তো বছর 2-3 ভিতর আমরা আমাদের নিজস্ব ক্যাম্পাসে চলে যেতে পারবো, এবং ভবিষ্যতে আমি মনে করি এটা বাংলাদেশ না, সারা পৃথিবীর ভিতর আমাদের স্কুলটা একটা নামকরা স্কুল হবে ইনশাআল্লাহ। আমরাও আশা করি যে এটি নামকরা স্কুল হোক। তো আমার শেষ প্রশ্ন আসলে যে আপনার এই যে আপনার প্রপার্টিজ বিজনেস, আপনার ফুড কোর্ট বিজনেস, পাশাপাশি স্কুলের বিজনেস, তো এগুলোর পর আপনার ভবিষ্যৎ পরিকল্পনা আসলে কি? হ্যাঁ, আপনি ভালো প্রশ্ন করেছেন। আমার এই প্রপার্টিজের বিজনেসের পাশাপাশি আমি শিক্ষা প্রতিষ্ঠান করেছি, আমি মেডিকেল করেছি, আপনার খাদ্যেও গিয়েছি। অলমোস্ট আলহামদুলিল্লাহ আমি সব কিছুই করেছি। এখন সবচেয়ে আমার যেটা বড় পরিকল্পনা সেটা হচ্ছে আমি একটা 500 থেকে 1000 বেডের একটা হসপিটাল করতে চাই, এবং একটা মেডিকেল কলেজ করতে চাই, এবং আমার হসপিটালটা হবে আপনার গরিবের হসপিটাল। আমাদের দেখেন যে আমাদের এখানকার মানুষ আমাদের এই চিকিৎসার উপর আস্থাটা খুব কম। তারা চলে যায় পার্শ্ববর্তী দেশ ভারত, আপনার চলে যাচ্ছে থাইল্যান্ড, সিঙ্গাপুর। আমি সেই ক্ষেত্রে আমি মনে করি আমি একটা আন্তর্জাতিক মানের একটা হসপিটাল করতে চাই, যেটা খুব স্বল্প খরচে মানুষ এখানে চিকিৎসা সেবা নিতে পারবে, এবং তাদের যাতে সাধ্যের মধ্যে থাকতে পারে, এবং যাদের অর্থ নাই তাদের জন্য আমি বিনা পয়সায় চিকিৎসা দেওয়ার পরিকল্পনায় এটা এগিয়ে নিচ্ছি। আলহামদুলিল্লাহ আমার কার্যক্রম চলছে, এটা খুব তাড়াতাড়ি আমরা এটা শুরু করতে পারবো আশা করি। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাদেরকেও ধন্যবাদ, এবং এটিএন নিউজকে ধন্যবাদ আমাকে এখানে ডাকার জন্য। জি, আসসালামু আলাইকুম। জি দর্শক, এই ছিল আজকের পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক। আগামীতে আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন নিউজের সঙ্গেই থাকুন।